প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন স্বপ্ন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হলো তারুণ্যের শক্তি নির্ভর রাজনৈতিক দল এনসিপির। তারুণ্যের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা হবে, নাকি নতুন রাজনৈতিক দলও ব্র্যাকেট বন্দী থাকবে পুরনো রাজনীতির ধারায়? রাজনৈতিক দল, সম্ভাবনা, হতাশা ও প্রত্যাশা, এই শিরোনামে আজ আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যে বিষয়টা নিয়ে শুরুতেই বলছিলাম, সে বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। 41টি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে ইতিমধ্যেই আছে। নতুন রাজনৈতিক দল কি, যেমনটি তারা বলছে যে নতুন বন্দোবস্ত নিয়ে তারা হাজির হবে, কতটুকু বাস্তবায়ন তারা করতে পারবে, নাকি সেই পুরনো রাজনীতির ধারায় তারাই ব্র্যাকেট বন্দী হয়ে যাবে? আপনাকে ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে। আমরা নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখলাম, মূলত ছাত্র নেতৃত্বে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অগ্রভাগে ছিলেন তারাই নেতৃত্বে। আরও একটি বিষয় এখানে লক্ষণীয় যে 9 জন শীর্ষ নেতৃত্বের মধ্যে 8 জনই সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সাধুবাদ জানাই যে কোনো নতুন উদ্যোগকে। রাজনৈতিক দলগুলি আসলে এক ধরনের টেন্ডার ড্রপ করার মতো বিষয়। কার পণ্য ভালো, কতটা কম দামে দিতে পারে, জনগণের কাছে এরকম একটা টেন্ডার ব্যবস্থার মতো জনগণ বেছে নেবে। তো গণতান্ত্রিক ব্যবস্থায়, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই স্বাগতম জানাই। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল, সেখানেও মানুষের আশা উচ্চাশাই থাকবে, এটাই স্বাভাবিক। কতটুকু পারবে, কতটুকু আশার প্রতিফলন ঘটবে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ বা ভবিষ্যতে বলে দেবে। কিন্তু যে বিষয়টা সংশয় সৃষ্টি করেছে, স্মরণকালের যতগুলি রাজনৈতিক দল বাংলাদেশে এসছে, তার কোনোটা এটা সব তার মধ্যে এটা কোনো ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে কিন্তু এগোয়নি। ব্যতিক্রম সেটা হচ্ছে যে এরকম জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের প্রকাশ হয়েছে বলে আমার জানা নেই। এখন প্রশ্ন হলো যে এখানে যে একটা বিশাল অর্থ ব্যয় হয়েছে, এটা উৎস কিন্তু মানুষ জানতে চাইবে। সো তাদের যে সামর্থ্য, তাদের যে অবস্থান, তাদের যে শিক্ষা জীবনের, এখনও তারা শিক্ষা জীবনে আছে। আমরা জানি বাংলাদেশের প্রচলিত ব্যবস্থায় যারা ছাত্র ছাত্রী তারা তাদের অভিভাবকের উপরে নির্ভরশীল থাকেন। সেরকম একটা প্ল্যাটফর্ম থেকে এত বড় একটা জমকালো অনুষ্ঠান করাটা, এটা অবশ্যই সন্দেহের সৃষ্টি করবে। দ্বিতীয় বিষয় যেটা, তাদের একাংশ কিন্তু সরকারে আছে। সুতরাং সরকারে কেউ রাজপথে, এটা যদি আমরা বলি যে সরকারের আশীর্বাদ পুষ্ট, তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না। এখানে উচিত ছিল তারা যদি পৃথকভাবে রাজনৈতিক দলই করতে চায় বা ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে সকলকে পদত্যাগ করে আসা উচিত ছিল। তা আমরা এখন তাদের প্রতিনিধি যদি সরকার দেখতে পাচ্ছি, সুতরাং সরকার থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের প্রতি সমর্থন থাকাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয় বিষয়। সুতরাং এখানে এটাকে আমরা কিংস পার্টি বলছি না, এখনো বলছি না, কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু কিংস পার্টির তকমা ইতিমধ্যেই কিন্তু ছাত্রদের নতুন দলে লেগেছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে। অযৌক্তিক নয়, ওই যে বললাম যে তাদের যেহেতু প্রতিনিধিত্ব সরকারে আছে, 2 জন উপদেষ্টা এখনো আছেন। সুতরাং এরকম ক্ষমতার একটা জায়গায় থেকে তারা এখানে প্রশাসনিকভাবে সহযোগিতা করবে, এবং আর কেউ রাজনৈতিক একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন আমরা দেখতে পেলাম, কিন্তু এটাই যথেষ্ট নয়। তাদের উচিত ছিল প্রত্যেকে পদত্যাগ করে রাজপথে আসা। বাকি 2 জন ছাত্র উপদেষ্টার যদি রাজনীতির আকাঙ্ক্ষা না থাকে, তারা কেন পদত্যাগ করবে? তাহলে তারা কি প্রতিনিধিত্ব করছে না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা নেতৃত্ব ছিল না? তারা কি অস্বীকার করতে পারবে সেটা? সেখানে তো আন্দোলনে তারা নেতৃত্বে ছিল, এখন তো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। তার মানে কি এটা বলতে চান যে যারা আজকে সরকারে আছে তাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই? বৈষম্য আন্দোলনে তারা এক জায়গা থেকে, এক চেতনা থেকে নেতৃত্ব দেয়নি? ছাত্র উপদেষ্টারা ইতিমধ্যে বলেছে যে রাজনৈতিক দলে যুক্ত হলে তারা পদত্যাগ করেই যুক্ত হবে। এটা বলতে পারেন, এখন সময় শেষ। যদি ডিসেম্বরে নির্বাচন হয় বা নভেম্বরে আপনি পদত্যাগ করবেন তারপরে যাবেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না। আপনি বলতে পারেন, আপনার অবস্থান থেকে আপনার ব্যাখ্যা দিতেই পারেন। আমার একটা অভিযোগ হচ্ছে যে আমি সরকারি কর্মকর্তা হিসেবে অবসর করার পরে, দেখুন বাংলাদেশের একমাত্র যে আমরা সংসদ নির্বাচনে সরকারি কর্মচারী কর্মকর্তারা 3 বছর নির্বাচন করতে পারবে না। আমি এটার ভুক্তভোগী, আমি প্রথম রিড করেছিলাম।
তো পৃথিবীর কোনো দেশে নাই, কোনো সভ্য দেশে তো নাই, কোনো গণতান্ত্রিক দেশে এরকম কোনো কালাকানুন নাই। আমাদের এটা 2009-এ এটা প্রচলন করা হয়েছে আরপিওর মধ্যে, রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার। আমি এটা রিড করেছিলাম, সেই রিডটা সেই মানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এটা খারিজ করে দেওয়া হয়েছে। এবং আমরা এটা সুবিচার পেলাম না। দেখলাম যে নির্বাচন ব্যবস্থা কমিশন নামে একটা কমিশন হলো, তারা অনেক সুপারিশ করলেন, তার মধ্যে সরকারি কর্মকর্তাদের জাস্ট তাদের অবসরের পরে জাতীয় নির্বাচনে ফেরার কোনো সুযোগ তারাও কিন্তু সুপারিশ করলো না। তার মানে আমরা যে অসভ্য জাতি, অসভ্যই থাকার জন্য তারা সুপারিশ করে গেলেন। তো এখন কথা হলো যে দুষ্টের দমন শেষটা, তাহলে আমাদের কেন নিষেধ করা হলো? সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে আর্টিকেল 66(2)তে যে কারা কারা নির্বাচন করতে পারবে না। তাহলে যদি আপনারা মনে করেন সরকারি কর্মচারীরা নির্বাচন করার অযোগ্য 3 বছরের মধ্যে, তাহলে এটাও সংবিধানের মধ্যে নিয়ে আসেন। তাহলে সংবিধানের সাথে ভীষণভাবে সাংঘর্ষিক একটা বিষয় আপনি রেখে দিচ্ছেন। আর এখানে 2 জন উপদেষ্টা সরকারে আছে, আর বাকিরা গিয়ে রাজপথে গিয়ে রাজনৈতিক দল করবে, সেটাকে কিংস পার্টি বলে ভুল হবে না। সুতরাং আপনি যতই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন না, তারপর সবচেয়ে বড় যে প্রশ্ন উঠলো, এখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই টাকার উৎস কোথায়, কোত্থেকে আসলো? ভারতের আম আদমি পার্টি 10 টাকা যে ডোনেশন দিয়েছে, তার পর্যন্ত পাবলিক করেছে তাদের খতিয়ান। 10 রুপি যে ডোনেট করেছে দলের জন্য, আপনারা পাবলিক করুন। এত টাকা আসলো কোত্থেকে আমরা জানতে চাই, পুরো জাতি জানতে চায়। সুতরাং এই জিনিসগুলি তাদের সুবিধাজনক ব্যাখ্যা তো মানুষ গ্রহণ করবে কি করবে না, এটা ভবিষ্যতে বলে দেবে। যেমনটি দেখা যাচ্ছে যে এনসিপির প্রধান লক্ষ্য হচ্ছে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করা। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তা কতটুকু? সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে যাচ্ছেন? তাহলে কি 71-এর মুক্তিযুদ্ধ কি বৈধ নয়? সেকেন্ড রিপাবলিক মানে দ্বিতীয় জন্ম। রিপাবলিক এটা প্রজাতন্ত্রের জন্ম, তাই না? তাহলে কি এটার ব্যাখ্যাটা আমরা জানতে চাই। তাদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে ফ্রান্সে 5th রিপাবলিক চলছে, এই বিষয়টা তাদের ব্যাখ্যা তারা দিয়েছে। কিন্তু কথা হলো যে একটা জাতির জন্ম কয়বার হয়? এটা 71-এ এটা নিষ্পত্তি হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আপনি এটাকে সেকেন্ড রেভলিউশন হিসাবে এস্টাবলিশ করানো যাচ্ছে না। এরকম একটা রেভলিউশনকে বা আন্দোলন যেটা হলো, এটা কয়েকটা পর্যায়ে আছে। কোনোটাকে রেভলিউশন বলা হবে, কোনোটাকে বলা হবে গণ অভ্যুত্থান। আর এখন যে অবস্থা হচ্ছে, এটাকে যদি কেউ গন্ডগোল বলে, 24-এর গন্ডগোল, তাও ভবিষ্যতে আমাদের শুনতে হবে। সুতরাং এই যে রেভলিউশনের যে লক্ষ্য কি, এটা কোথায় যাবে, এটার ভিশন কি, কোনো কিছু সেট করা হয়নি। কেন প্রোক্লামেশন করা গেল না? অনেক কিছু নাটকীয়তা হয়ে গেছে। তো আমার দৃষ্টিতে আজ থেকে আমি প্রায় 6-7 মাস আগে যে টকশোগুলি করেছি, সেখানেও আমি বলেছি এই আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। কারণ একটা সফল বিপ্লবের যে ক্রাইটেরিয়া থাকে, তার কোনোটা ধারে পাশে নেই। এই জন্যই আমি বলছি যে ভবিষ্যৎ এই আন্দোলনের কোনো সুফল আছে বলে আমি মনে করছি না। এখন যেটা চলছে, একটা প্রক্রিয়া চলছে ক্ষমতায় যাওয়ার। কারা যাবে সেটা একটা প্রক্রিয়া চলছে। এখানে অনেকে আসবে, নতুন নতুন দল নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমরা সামনে দেখার অপেক্ষায় থাকলাম যে কতটা স্বচ্ছতা। একটা নির্বাচনে যদি সমাধান হয়ে যেত, তাহলে তো 3 মাস আগেই নির্বাচনটা দিয়ে, মানে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে কোনো রকম তো অন্তর্বর্তীকালীন সরকার ছেড়ে দেবাছি এরকম একটা অবস্থায় চলে আসতে পারত। মূলত যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সর্বক্ষেত্রেই প্রায় ব্যর্থ হয়েছে। এবং রাজনৈতিক দলগুলির মধ্যে মানে তাদের মধ্যে যে একটু সহনশীলতা আচরণ, সেটা নাই। এখন দেখুন যে অবস্থাগুলি, যে ঘটনা ঘটছে, এখন অনেকগুলি প্যারালাল বা মানে অনেকগুলি সমান্তরাল ব্যবস্থা একসাথে চলছে। কোনো জায়গায় ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো জায়গায় ক্ষমতা হচ্ছে ছাত্ররা, কোনো জায়গায় হলো কোনো রাজনৈতিক দল। মাঠ প্রশাসন জিম্মি হয়ে গেছে কোনো রাজনৈতিক দলের হাতে। যত স্কুল কলেজ মাদ্রাসা আছে, তার সভাপতি এখন কারা? আগে যারা ছিল তাদেরকে সরিয়ে একটা বিশেষ দল আসছে। চাঁদাবাজি আবার নতুন করে শুরু হয়েছে। ওই মামলা, ওই হামলা, কোনোটাই তো কম নেই, বরং বেড়েছে। আজকে দেখুন সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়, আজকের আমি একটা নিউজ বলি, গত ফেব্রুয়ারি মাসের স্মরণকালের বেশি বাংলাদেশের রেমিটেন্স আসছে 2.52 বিলিয়ন। অতীতের ইতিহাসে দেখা যখনই বাংলাদেশে দুর্যোগ হয়েছে, তখনই কিন্তু রেমিটেন্সের প্রভাব বেড়েছে। কারণ বাংলাদেশের রেমিটেন্স পাঠায় হচ্ছে মানে একেবারে যারা ছোট ছোট কাজ করেন, লেবার প্রকৃতির শ্রমিকরা, মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন, তারা এই টাকা পাঠান। বাংলাদেশে কোনো প্রফেশনাল টাকা পাঠায় না, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সায়েন্টিস্ট কিন্তু বাংলাদেশে টাকা পাঠান। ওরা আসেন বছরে 1-2 বার আসেন, যা অভিজাত এলাকায় তাদের একটা 2-4টা ফ্ল্যাট কিনে আবার ফিরে চলে যান। কিন্তু ওই যে শ্রমিকের টাকা, যার টাকা জন্ম থেকে
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে ওই টাকাটা ব্যবহার হয়। তো যখন দেখবেন যে সারা দেশ সুনামগঞ্জ এলাকায় একদম পুরা বন্যায় ডুবে গেছে, তখন কিন্তু সুনামগঞ্জ এলাকার মানে রেমিটেন্সের প্রভাব অনেক বেশি হয়ে যায়। তার মানে বুঝতে হবে এখন যেহেতু সর্বোচ্চ পর্যায়ে রেমিটেন্স আসছে, সুতরাং সবচেয়ে বড় দুর্যোগ এখন যাচ্ছে। দুর্যোগটা তো প্রাকৃতিক নয়, এটা রাজনৈতিক। তাহলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ কি অর্জন করলো? গণ অভ্যুত্থানের দিক থেকে বাংলাদেশ যেটা, আমি যদি বলি যে একটা অশ্বডিম্ব ছাড়া কিছুই অর্জন করা সম্ভব হয়নি, এটা হতাশার কথা, প্রচন্ড হতাশার কথা। এবং এই জাতি কত বছর পর পর এরকম একটা বিদ্রোহ বা একটা আন্দোলন করবে সেটা নিয়ে আমরা শঙ্কিত। 10 বছরে কিন্তু দেখুন একটা করে বড় বড় বিদ্রোহ বা বড় বড় আন্দোলন হচ্ছে। এখানে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসছে তারা ল্যান্ডস্লাইড, ভূমিধস বিজয় নিয়ে আসছে, আর যখন তাদের টার্ম শেষ হওয়ার আগে তারা ভূমি ছাড়া, দেশ ছাড়া হয়ে যাচ্ছেন। অনেক বড় বড় নেতা নেত্রী দেশে থাকতে পারছেন না। তাহলে এইটাই যদি ধারা, এবং নতুন যে রাজনৈতিক দলগুলি আসছে তার মধ্যে আমি নতুন কিছু দেখতে পাচ্ছি না। সততা, দেখুন ইউনাইটেড কিংডম একটা ছোট্ট একটা দেশ, তাদেরকে জিজ্ঞাসা তোমরা একটা ছোট্ট একটা আইল্যান্ড, কিভাবে পুরো পৃথিবীকে তোমরা এভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছ বা শাসন করেছো? উত্তর একটাই, পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে আমাদের জবাবদিহিতা। 1688 সালের যে বিদ্রোহ মানে বিপ্লব, যে রেভলিউশন, ইউকে রেভলিউশন, সেখানে কিন্তু কি করেছে, রাজার কাছে ক্ষমতা নিয়ে পার্লামেন্টকে দিয়েছে। পার্লামেন্ট বলতে অ্যাকচুয়ালি তারা পাবলিককে বোঝানো হয়। আমাদের পার্লামেন্ট কি পাবলিককে মেন করে? মোটেই না, মোটেই প্রতিনিধিত্ব করে না। সুতরাং জন আকাঙ্ক্ষা যেগুলি, সেগুলি কিন্তু ধারে কাছে নেই। বিপ্লব একটা হয় কি জন্য? বিপ্লব পূর্ব যে পরিস্থিতি তার থেকে উন্নতির জন্য। এখন আপনি বলেন বিপ্লবের পূর্বে, অর্থাৎ এই যে জুন মাসে 2024-এর জুনে বাংলাদেশের অবস্থা যে ছিল তার থেকে কি এখন অবস্থার কোনো দিকে উন্নতি হয়েছে? একটা ইন্ডেক্সও দেখাচ্ছে না যে উন্নতি হচ্ছে। তাহলে কি আমরা কি বিপ্লব তো হয় তো উন্নতি করার জন্য, অভ্যুত্থান হয় কি জন্য? যেন আমরা ভালো অবস্থায় ফিরে যেতে পারি। ভালো অবস্থায় ফিরে যেতে পারছে না, এমন কোনো ইন্ডেক্স নাই যেখানে আমরা ভালো করছি। রাজনীতিতে কি পরিবর্তন আসেনি জনাব শামীম কামাল? আমরা যে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ছিলাম, আমরা যে এক নায়কতন্ত্র দেখেছি, সেখান থেকে কি আমরা পরিত্রাণ পাইনি? না, সেখান থেকে এক নায়কতন্ত্র চলেছে, সিস্টেম তো চলেছে। যেমন দেখুন, আপনি ফ্যাসিস্ট সরকার বলেন, আওয়ামী লীগকে 100 বার বলেন, তারা অপরাধ করেছে, গুণ খুম সবই আমি মানলাম, তারা কিন্তু 1 জানুয়ারিতে বই ঠিকই দিতে পেরেছে। তারা যে করেই হোক না কেন আপনাকে বিদ্যুৎ দিতে পেরেছে, যেভাবেই আনুক না কেন, যত অনিয়ম করেই আনুক না কেন। এখন তো পারছে না, কেন বই দেওয়া গেল না? তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি বলুন এখন প্রত্যেকটা দিন রাত 3টার সময় যদি কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফ করে, তাহলে সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক, তাতে কোনো সন্দেহ নাই। এবং আমরা কি ধরনের কথা শুনতে পাচ্ছি, কালকে থেকে ডেফিনেট চেঞ্জ হবে, এটা কোনো বিষয় না, আইন শৃঙ্খলা স্বাভাবিক, এই ধরনের কথা তো যারা মূর্খ মানুষ, সহসল মানুষ, তাদেরকে বোঝানো সম্ভব। কিন্তু এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই জনাব শামীম কামাল, আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির দায় কি কোনোভাবেই বিগত সরকার এড়াতে পারে? বিগত সরকারকে তারা তো যা করেছে তাদের জন্য তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাদেরকে আপনি নিয়ে আসেন, বিচার করেন, সবই ইয়ে করেন, কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার নিল তারপরে দায় কিভাবে আপনি হাসিনা যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিনি জনগণকে গুলি করিয়েছে, তখন আসলে সেই আইন শৃঙ্খলা বাহিনীর মনস্তাত্ত্বিক যে পরিবর্তন সেটি ঘটতেও তো নিশ্চয় সময় লাগবে। মনস্তাত্ত্বিক পরিবর্তনের ক্ষেত্রে তারা তো প্যারানয়েড হয়ে গেছে। তারা যে মানে পুলিশ যেভাবে নির্মম আচরণ করেছে, ছাত্রদের প্রতি, জনতার প্রতি গুলি করেছে, তা তাদেরকে এখন পুলিশ কাজ করছে না। হ্যাঁ, পুলিশ বুঝলাম যে পুলিশ একেবারে প্যারানয়েড হয়ে আছে। সেখানে আমার প্রশ্ন, এখন আমরা এক পেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সকল দায় দিতে পারি কিনা? না, এককভাবে দেওয়া যাবে না। আমি মনে করি এখানে রাজনৈতিক দলগুলি সহনশীল হওয়া উচিত ছিল। যদি বৃহত্তর রাজনৈতিক দলগুলি যদি বলতো যে ঠিক আছে তোমরা সহনশীল আচরণ করো, ভালোবাসো, তাদের কিন্তু অনেক ধরনের মানে এর থেকে বেনিফিট নিতে পারতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি দেখছি যে বড় রাজনৈতিক দলগুলির কোনো নিয়ন্ত্রণ নাই, কেন্দ্রের নিয়ন্ত্রণ নাই বিভাগের প্রতি, বিভাগের নিয়ন্ত্রণে জেলার প্রতি, জেলার নিয়ন্ত্রণে ইউনিয়নের প্রতি, যার যেখানে খুশি। এটা হচ্ছে 750 খ্রিস্টাব্দের দিকে মাৎসান্যায় একটা অবস্থা হয়েছিল বাংলাদেশে। এটা মাৎসান্যা নয়, এটা অরাজকতার চরম পর্যায়ে চলে গেছে। তো সেখানে ওই সময় মানে বলা হয় না বাংলা একটা কথা, কপালের নাম গোপাল, গোপালকে ধরে নিয়ে এসে বললো যে তুমি বাংলাদেশের মানে শাসক হবা, রাজা বানানো হলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা গোপালকে পাই নাই, কিন্তু অধ্যাপক প্রফেসর ইউনূসের মতো এত একজন মানে আন্তর্জাতিক স্বীকৃত এবং আন্তর্জাতিক প্রতিভাবান মানুষকে পেয়েছি, কিন্তু তাকে আমরা কাজে লাগাতে পারলাম না। কারণটা কি? অসহনশীল আচরণ। এখন গ্রাসরুট পর্যায়ে পুরো প্রশাসন জিম্মি হয়ে আছে। এই যে রেবেল হ্যান্ড করা হলো, কেন করা হলো? গাজীপুরের ঘটনা পরে খেয়াল করুন। গাজীপুরের ঘটনা কেন রেবেল হ্যান্ড করা হলো? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আমি অনেকবার বলেছি এটা।
সেনাবাহিনীকে যদি বহুমাত্রিকভাবে ব্যবহার করা যেত 15 দিনের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ড্রাস্টিক উন্নতি হতো। কেন সরকার সেরকম নির্দেশ দিচ্ছে না? প্রত্যেকটা উপজেলা যদি সেনাবাহিনী একটা ডিটাচমেন্ট রাখে এবং সবকিছু তারা নিয়ন্ত্রণ করে, বিশ্বাস করেন চাঁদাবাজি, হামলা, মামলা, মাদক প্রায় শূন্যের কোঠায় চলে আসবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু প্রথমবারের মতো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং এটা শুধুমাত্র আর্টিকেল 100 বিপিসি বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 132 সীমাবদ্ধ নয়। পুলিশের যতগুলি ধারা আছে সবগুলি ধারা সেনাবাহিনীকে দেওয়া আছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তাহলে এটা কার 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 এটা গাফিলতি, এটা কার ব্যর্থতা, কেন করছে না? এখানে যথেষ্ট সন্দেহের উদ্বেগ হচ্ছে। এই সেনাবাহিনীকে ব্যবহার করে দেশের একটা ঐতিহাসিক একটা মানে কি বলবো যে এরকম অভূতপূর্ণ ঘটনা ঘটিয়ে দেওয়া যেত, কেন ঘটানো হচ্ছে না? যদি নাই ঘটানো থাকে তাহলে সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখনো মাঠে রাখা হচ্ছে? এখনো পর্যন্ত 1,500 অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি, কেন 1,500 অস্ত্র উদ্ধার করা হচ্ছে না? সেগুলো খুবই রহস্যজনক একটা বিষয়। আমি যেটা মনে করি আন্তরিকতার যথেষ্ট ঘাটতি আছে। আপনি বলছিলেন যে সেনাবাহিনীকে কাজে লাগানো হচ্ছে না, অন্যদিকে আবার সেনা প্রধান বললেন ত্রয়োদশ নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। মাঠে থাকবে, মাঠে আদেশ দিলে তো মাঠে থাকবে, এরকম রয়টারকে সেনাবাহিনী প্রধান আজ থেকে মানে প্রায় 1 বছর আগেই না 6-7 মাস আগে এরকমটা বলেছিলেন যে 18 মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেনাবাহিনী সহযোগিতা করবে ইত্যাদি ইত্যাদি। মানে তার মানে এই নয় যে অন্য সময় হলে সহযোগিতা করবে না বা এক্সটেন্ডেড পিরিয়ড থাকলে। সেনাবাহিনীতে মাঠে থাকবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু সেনাবাহিনীকে কেন ব্যবহার করা হচ্ছে না? এটা তো এই দায় তো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের। যদি অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিত মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যেতে হবে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, ফাইনাল। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, আগের মতোই আছে। সেই আলোচনায় আমি ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকের কাছে। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হলে বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা বলেছেন, অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে? আমি তো হিসেব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে। কি বলবেন? একই ধরনের উত্তর দিয়েছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, সন্তোষজনক। কিন্তু পাবলিক পারসেপশনটা কি, মানুষ কি মনে করছে? আজকে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলছে, তাহলে পদত্যাগ দাবি করছে কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটা হচ্ছে গ্রাসরুট লেভেলে যদি বুঝি। আমি এলাকার থেকে, আমার এলাকার সাথে যদি আমি যোগাযোগ, প্রত্যেক দিন আমি ফোন পাই। ফোনের একটা উদ্দেশ্য যে ওই মামলার আবার নতুন করে রেভেল হান্ট শুরু হয়েছে, আমাদেরকে ধরবে কিনা। ওসিদের নামে একটা করে ভুয়া তালিকা তৈরি করা হয়েছে। ওই যে মামলাগুলি হয়েছে ভুয়া মামলা, একই ধরনের মামলা, কোনো সাক্ষ্য নেই, এটা আবার বাতাসে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে জানাতে হচ্ছে আবার তোমাদের ধরা হবে। রেভেল হান্টের শুরু হওয়ার পরে গত কয়েকদিনে কাদেরকে মানে ডেভিল হান্ট অপারেশনে ডেভিলকে আজকে যে মানে আওয়ামী লীগ বা আওয়ামী সন্ত্রাসী যারা ছিল তারা তো নাই। তাহলে কারা আজকে ডেভিলের কাজ? আমরা ডেভিলকে সংজ্ঞায়িত করতে পারছি? মোটেই পাচ্ছি না। এখন যদি বলি যারা সঠিক ডেভিলকে সংজ্ঞায়িত করতে, আপনারই প্রকৃত ডেভিল, আপনি কি উত্তর দিবেন? সুতরাং প্রকৃতপক্ষে এখন এটা একটা বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাহলে যে মানুষটা আজকে 3 মাস 4 মাস 6 মাস ধরে বাড়িতে ঘুমাতে পারছে না, এবং যে কোনো একটা বিষয় আমরা এমনও শুনতে পেয়েছি যে বাদী বিবাদী ঝগড়া করেছে, মারামারি করেছে, হাতাহাতি করেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা এটা নিষ্পত্তি করতে রাজি, কিন্তু কোনো একটা দল এটা নিষ্পত্তি দিতে চাচ্ছে না। তাদের নির্দেশে থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোর্টে যখন এই ধরনের মামলাগুলি যাচ্ছে, কোর্ট 1 মাসের মধ্যে জামিন দিচ্ছে না। তাহলে কি কোর্ট 1 মাস জামিন দিচ্ছে না কেন? কোর্টও ভীত সন্ত্রস্ত। তাহলে কথা হচ্ছে কার ইঙ্গিত এগুলি চলছে? সুতরাং অনেকগুলি প্যারালাল ব্যবস্থা কিন্তু এখন চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বাস্তবতা আপনি তুলে ধরলেন, এই বাস্তবতায় আসলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে কি? তা হয়তো হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যদি এটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যদি চায় তাহলে এটা সম্ভব, এটা আমি মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতির এখানে কারণ নির্বাচন কালীন সময়ে এখানে 2-3টা বিষয়। নির্বাচন কমিশন যদি আন্তরিক থাকে, ভোটার লিস্ট যদি সঠিক করা হয়, এবং ভোটের দিন যদি কেউ অহেতুক কোনো প্রভাব, অযাচিত কোনো প্রভাব বিস্তার করতে না পারে, তাহলে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়তো করা সম্ভব। এটার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোটা আমি মনে করছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থাতে একটা তাড়াহুড়ো করে নির্বাচন করে আমি
একটা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের থেকে আমি মনে করি বাংলাদেশ একটা ফেইলিং স্টেটের দিকে না চলে যায়। কারণ ফেইলিং স্টেটে যাওয়ার জন্য যে আলামত সেটা কিন্তু স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমি ড্যারেন এবং রবিনসনের হোয়াই নেশন ফেইলস, এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথম কথাটা বলেছিলেন যে এ নেশন ইজ পুয়ার বিকজ অফ নট অফ জিওগ্রাফি অর কালচার, বিকজ অফ ইটস লিডারশিপ হুইচ ক্যানট এডুকেট ইটস পিপল টু হাউ টু বিকাম রিচ। আবার একইভাবে ওনারা বলেছেন এ নেশন ইজ এ ফেইলিং স্টেট বিকজ অফ নট ইটস কালচার অ্যান্ড জিওগ্রাফি, বিকজ এটার যে আপনার বিভিন্ন ইনস্টিটিউশন আছে, এক্সট্রাকটিভ লিগেসি কার হাতে তার মানে সেটার উপর নির্ভর করবে। এখন এক্সট্রাকটিভ লিগেসি তারা কিন্তু পাওয়ার এবং অর্থকে কন্ট্রোল করে। তাই এখন আমাদের কাছে এক্সট্রাকটিভ অথরিটি কার কাছে? অন্তর্বর্তীকালে সরকারের কাছে কিছু হলো ছাত্রদের কাছে, কিছু কোনো রাজনৈতিক দলের কাছে, মানে এটা কোনো শুভ শক্তি নয়। কিন্তু জনাব শামীম কামাল, বাংলাদেশের এখন মূল সংকট আসলে কোথায়? বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে যে এই যে পুরানা একটা যে ব্যবস্থা, যে আমি বলবো যে এক কথায় যদি বলেন অ্যানার্কি, সিম্পলি একটা অ্যানার্কির ভিতর দিয়ে এখন চলছে। এবং এইটা হচ্ছে স্মরণকালের শীর্ষ মানে সবচেয়ে খারাপ অবস্থার আমরা বিশৃঙ্খলা যেটাকে বলতে চাচ্ছি, বিশৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। এবং গণতান্ত্রিক পদ্ধতি উত্তরণের যে মাধ্যমগুলি, সংস্কার তো এক ধরনের ঝুঁকি আছে। সংস্কার একটা পুরোনো বিল্ডিং এর মতো, এটাকে আপনি রং করলেন, উপরে পলেস্টার করলেন, রং দিলেন, সুন্দর দেখালো, কিন্তু ভিতরে কিন্তু যা মানে সেই দুর্বল কাঠামোগত যে দুর্বলতা সবই এটা থেকে গেল। এখন একটা মেশিনের ভিতর আপনি যতই ভালো কাঁচামাল দেন না কেন, মেশিনটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু প্রোডাক্ট নষ্ট হবেই। তা ব্যাপারটা হচ্ছে তাই, আমাদের আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে সেরকম নষ্ট একটি ব্যাপার। আপনি গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছিলেন এবং গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বারবার গণতন্ত্রের কথা বলছে, কিন্তু বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন করতে পেরেছে? গণতন্ত্র আকাঙ্ক্ষা গত 53 বছরে পারেনি, এখনো পারার কোনো সম্ভাবনা আমি দেখিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হয়েছে, বা আমি এর আগে অনেকবার বলেছি আপনাদের টক শোতে, আমাদের সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক দল মাছের সাথে খুব মিল আছে। মাছের যেমন পচন শুরু হয় মাথা থেকে, আমাদের রাজনৈতিক দলের পচন শুরু হয় শীর্ষ নেতৃত্ব থেকে। যে যত বড় নেতা তার তত বেশি দুর্নীতি, তার তত বেশি অপকর্ম, তার তত বেশি অর্থ পাচার। আপনি বলুন তাহলে এই যে ড্যারেন রবিনসনের যে কথা, যে আমরা এত দুঃখজনক যে আমাদের কোনো ওই রকম নেতৃত্ব আমরা পাই নাই যারা আমাদেরকে শিক্ষিত করতে পারে, ওই নেতৃত্ব আমরা পাই নাই যারা আমাকে ফেলিং স্টেট থেকে রক্ষা করতে পারে। তো সুতরাং এটা একটা বিষয়। আর খুবই আত্মবিস্মৃত জাতি হিসেবে আমরা, ওই যে মাছের যে উদাহরণ দিলাম, মাছ বড়শিতে একবার ঠোকর দেওয়ার পরে আঘাতপ্রাপ্ত হয়, আবার কিছুক্ষণ পর ফিরে এসে ওই আদার খেতে আসে, ভুলে যায়। আমরা ভুলে যাই যে কি ছিল। এখন দেখুন সব দায়িত্ব আর আওয়ামী লীগ সরকারের উপর মানে চাপালে হবে না। ঘটনাচক্রের একটা গল্প বলি। আমার ইউনিটে 88 সালে খাগড়াছড়িতে, আমি 31 বেঙ্গল, তো 88 সালে খাগড়াছড়িতে আগুনে সমস্ত নথিপত্র পুড়ে গেছে। এরপরে 90, 95, 97 সালে যখনই আমরা ওই প্রধান কর্ণকে জিজ্ঞাসা করতাম যে এই চিঠিটা কই, বলে যে ওই 88-তে পুড়ে গেছে। তো এখন যত ঘটনা ঘটুক আওয়ামী লীগের উপর দোষারোপ হবে না। গত 6-7 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকার পরে অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রভাব বিস্তার করছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলি কারা? আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে? মানে এটা কাকে, কে, কোন, কিভাবে আপনি মানে? এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানিয়েছিল সিন্ডিকেট এখন নিয়ন্ত্রণ করছে 3টি পক্ষ, কিন্তু সরকার কেন তাদের ধরছে না? সরকার ধরছে না, সরকার ধরতে পারছে কিনা এটাও একটা সরকারের সক্ষমতার একটা ব্যাপার আছে। সরকারকে যদি সহযোগিতা না করেন, দেখুন প্রায় মাসখানেক আগে শুনেছিলাম 186টা আন্দোলন হয়েছে, এখন হয়তো 200 পূর্ণ হয়ে গেছে। একটা সরকারকে 1 বছর সময় দিয়েছেন, তার কত ধরনের টাস্ক, কত ধরনের প্রায়োরিটি, সেই ইলেকশন থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে এতগুলি সংস্কারের প্রস্তাব হাতে নিয়ে, তার মধ্যে প্রতিনিয়ত যদি আন্দোলন চাপের মধ্যে রাখেন এবং যদি আপনি সারাদিন বলেন নির্বাচন চাই, তাহলে তাদের তো এত দায়িত্ব। প্রফেসর ইউনূস তো স্পষ্ট বলেছেন যে আমরা এসব কাজের না, আমরা চেষ্টা করে দেবো, হইলে হইলো, না হলে সরি। যদিও ওনারা একটা দায় সারা, ওনাকে ছেড়ে দেওয়া কে দেবাছি অবস্থায় আছেন আর কি। কোনো রকম বাবা যাই হোক না কেন একটা নির্বাচন করে তোমরা তোমাদের জিনিস বুঝে নাও। কিন্তু এই যে বুঝে নেওয়া, এটার পরিণতি কি হবে এটা কিন্তু কেউ ভাবছে না। এখানে মানে অনেক রাজনৈতিক দল সহনশীলতা দেখাতে পারছে না, তারা অস্থির হয়ে গেছে। যেমন মনে করেন যে আমরা একদিন রোজা রেখে কাহিল হয়ে যাই, তারা 7 দিন রোজা রেখেছে, এখন ইফতারের সময় হচ্ছে।
এমন যেমন একজন রোজাদারের অবস্থা হয়, কোনো কোনো রাজনৈতিক দলের এরকম অবস্থা হয়েছে। এটা দেখে আমার ওই যে কৃষকের আপনার রাজহাঁসের গল্প নিশ্চয়ই শুনেছেন, প্রত্যেকদিন একটা করে সোনার ডিম পারত। তা কৃষক লোভী হয়ে মনে করলো যে দূর, এত ধৈর্য ধরার সময় নেই, রাজহাঁসকে জবাই করে সমস্ত ডিম একবারে বের করে নেই। সেরকম হচ্ছে ব্যাপার। কোনো কোনো রাজনৈতিক দল এরকমই মানে অস্থির আচরণ করছে, ফলাফল ভয়াবহ এটা। এবং তারা যে তালিকা করেছে হামলার মানে মামলার, সেই তালিকাকে পুলিশে পুঁজি করে এটা পুলিশ চাঁদাবাজি করছে। কার উপরে আপনি নির্ভর করবেন? এটা কি একটা সভ্য গণতান্ত্রিক দেশে হতে পারে? আপনি কিভাবে আশা করেন যে এখান থেকে খুব ভালো একটা উত্তরণ ঘটবে, একটা ভালো বাংলাদেশ আমরা পাবো? সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে আমরা যেন তেন ভাবে আর একটা দল যারা ক্ষমতায় আসবে বা সামনে যারা আসবে, তাদের মাধ্যমে এ দেশটা ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিণত না হয়। আজকেই আপনার ভবিষ্যতে যে জার্মান চ্যান্সেলর হতে যাচ্ছেন, উনি বলছেন যে আফগানিস্তান থেকে আমাদের পর্যন্ত শিক্ষা নিতে হবে। আমরা আসলে শিক্ষা নিতে পারলাম না। এটা হলো হাক্সলির একটা মন্তব্য আছে যে আমাদের সবচেয়ে বড় নির্মম দুর্ভাগ্য হচ্ছে যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। বলুন আপনার, না হলে 10 বছর 12 বছর পরে কেন এরকম একটা করে বড় বড় আন্দোলন করে সরকারকে বিদায় দিতে হচ্ছে, ঝেঁটিয়ে বিদায় করতে হচ্ছে, অপমানকর ভাবে তারা নিগৃহীত ভাবে চলে যাচ্ছে। তারপরে কোনো পরিবর্তন তো হলো না। তো মূলত আমি মনে করি যে আসলে এই সংস্কার বলেন, তড়িঘড়ি নির্বাচন বলেন, এটা আমরা আর একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি। ইতিমধ্যে আপনি নিশ্চয় অবগত আছেন, বিএনপির পক্ষ থেকে সরকারকে 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়ে। এবং বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলেছেন যে সরকারে পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, সেটার অপেক্ষায় জনগণ। সরকার আন্তরিক হলে জুন মাসে নির্বাচন সম্ভব। জুন মাসে কেন, তো গত মার্চে নির্বাচন দিল, মানে জুন বলছেন মানে গত সামনের বছরের জুন, এবছরের জুনের কথা বলেছেন। এবছরের জুন তো চলে গেল, মানে মার্চ সামনের জুনের কথা বলছেন। ওকে, আচ্ছা। এখন কথা হলো যে বিএনপি আগাগোড়াই এই বিষয়টা চাচ্ছে এবং এমনও বলেছে যে যত নির্বাচন দেরি হবে তত দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে। দেশ জাতির থেকে বড় কথা বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে তাতে বিএনপির জনপ্রিয়তা কমছে খুবই স্পষ্টভাবে। এবং তাদের যে কর্মকাণ্ড, তাতে আমি মনে করি যে এটাকে পুলিশ আরো, ওই যে বললাম মিথ্যা মামলা, সেই মামলা দিয়ে পুলিশ চাঁদাবাজি করে যাচ্ছে, এখন স্পষ্ট করে যাচ্ছে। আজকেও আমি 3-4টা ফোন পেয়েছি। তো কথা হলো যে তাতে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে? মানুষের ধারণা তো পাল্টে যাচ্ছে। তাহলে এইভাবে ক্ষতিগ্রস্ত আপনাদের কি, যখন বলা হলো যে ডিসেম্বরের মধ্যে অথবা মানে জুনের মধ্যে, 26শে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা 6 মাসের তো তফাৎ, তাই না? এখন ডক্টর ইউনূস কিন্তু, প্রফেসর ইউনূস স্পষ্ট বলেছেন কারা কি সংস্কার চান কারা কি চান না, তারা আমরা স্পষ্ট বলে দেব। তাহলে কথা হলো যদি সংস্কার ঠিক মতো না হয়, ভোটার তালিকা না হয়, আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি না হয়, তার মধ্যে নির্বাচন হয়, তাহলে দায় বিএনপিকে নিতে হবে। ইতিমধ্যে সুস্পষ্টভাবে সরকারের তরফ থেকে বলা না হলেও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সরকার কি আসলে রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে ডিসেম্বরে নির্বাচনের পথে হাঁটছে কিনা, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি বিরতির পরে উত্তর দেব। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিদেশি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে চাপ দেখছি, যে আলটিমেটাম দেখছি, সেই চাপে পড়েই কি অন্তর্বর্তী সরকার ডিসেম্বরে নির্বাচনের পথে হাঁটছে? অনেকটা তাই। প্রফেসর ইউনূস যেটা প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে ডিসেম্বরে আর্লিয়েস্ট অথবা খুব দেরি হলে জুনের 26শে জুনের মধ্যে। তো এখানে হলে যেটা বললাম যে 6 মাস সময়, বাট এটা কোনো রাজনৈতিক দল এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না। রোডম্যাপ কি? রোডম্যাপ শুধুমাত্র ডেটটা ডিক্লেয়ার করা, তাছাড়া তো মোটামুটি এটাই একটা রোডম্যাপ, কোনো সন্দেহ নেই। এখন কথা হলো যেভাবে চাপাচাপি শুরু হয়েছে, প্রফেসর ইউনূস একটা কথা স্পষ্ট বলেছেন, আমরা পাবলিককে জানাবো যে কোন দল সংস্কার চায়, কোন দল সংস্কার চায় না। যদি কোনো দলই সংস্কার চায় না, অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছে যে আমরা দরকারে সংস্কার যাবই না। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এখন যে সংস্কারগুলো আছে সেটা দিয়ে করা সম্ভব, কিন্তু কথা হলো যে এই খুব একটা চাপাচাপি করে হয়তো বা 15 দিন, 1 মাস, 2 মাস, 1.5 মাস দেরি হতো, তাতে মনে হয় ভালো হতো। না হলে এখন এই চাপাচাপির ফলে
যদি নির্বাচন আপনার ডিসেম্বরে হয় এবং ডিসেম্বরের মধ্যে যদি গোলযোগপূর্ণ কোনো ধরনের মানে ইনক্লুসিভ, ক্রেডিবল এবং ফেয়ার ইলেকশন না হয়, তাহলে যারা চাপাচাপি করছে তাদের উপর তো দায় আসবেই, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচনের চাপ থাকবে, সেটি নিশ্চয়ই স্বাভাবিক বিষয়, কিন্তু সম্প্রতি সেনাপ্রধান যেমনটি জানালেন যে ডিসেম্বরে নির্বাচনের প্রত্যাশা করছেন তিনি। সেনাপ্রধান যেটা বলেছেন খুবই সতর্কতা, কিছুটা আগে পিছিয়ে বা ডিসেম্বরের মধ্যে, তার কিছুটা খেদোক্তি ছিল। সে সঙ্গে তিনি যুক্ত করেছেন রয়টার্সকে দিয়ে 18 মাসের মধ্যে গণতন্ত্র উত্তরণের যে বক্তব্য তিনি রেখেছিলেন সে বিষয়টিও। হ্যাঁ, সেটা রয়টারকে যে সময় বলেছেন তার ডিসেম্বর তার মধ্যে চলে আসে, তো সুতরাং ওনার দিক থেকে ঠিক আছে, এবং তার সাথে উনি আগে পিছিয়ে কিছুটা বলেছেন, এটাও হতে পারে। আর মূলত ওনার যে সাম্প্রতিক যে মন্তব্যের উপরে অনেক বিতর্ক বা অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, এটা এক ধরনের খেদোক্তির প্রকাশ। খেদোক্তি বলতে আসলে সেনাবাহিনী প্রধান ব্যক্তিগতভাবে মনে করছেন যে আসলে এটা আর সেনাবাহিনীর জন্য একটা বাড়তি বোঝার মতো একটা ব্যাপার হচ্ছে, কারণ সেনাবাহিনী পর্যাপ্ত সঠিকভাবে কাজ করতে পারছে বলে আমি মনে করছি না। সুতরাং তারাও চাচ্ছে যে যত তাড়াতাড়ি একটা যেন তেন, এত চাপাচাপি যেহেতু সব কর্নার থেকে, তাহলে সেনাবাহিনী বা অন্তর্বর্তীকালীন সরকারতে এত দায় বা এত টাকা পড়েনি যে দেশের জন্য মারাত্মক একটা ভালো করার জন্য দরকার ঝুঁকি আমরা নিব। সুতরাং যারা তড়িঘড়ি করছে তাদেরকে কিছুটা দায় নিতে হবে। সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন, আমি মনে করি যে ওনার ওই 18 মাসের যে মানে মন্তব্য করেছিলেন রয়টার্সকে, তারই একটা প্রতিফলন হিসেবে উনি এমন একটা মন্তব্য করেছেন। কিন্তু নির্বাচন ও সংস্কার ইস্যুতে আমরা দেখছি বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে। ঐক্যমতে পৌঁছাতে পারবে কি রাজনৈতিক অঙ্গন? ঐক্যমতে 3000 বছরের ইতিহাসে বাঙালি জাতি কোনোদিন ঐক্যমতে পৌঁছাতে পারে নাই। একটা মাত্র সময় যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদী আক্রমণ করেছিলেন, সেই একটা সময় অল্প সময়ের জন্য এই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। তাছাড়া 3000 বছরের ইতিহাসে এই জাতি কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারে নাই। আমাদের কালচারের মধ্যে ঐক্য বলে কোনো, আমাদের প্রতিহিংসা, প্রতিরোধ, আন্দোলন, আমরা ডাইরেক্ট অ্যাকশনের জাতি, যে কোনো কিছু হলে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুতরাং আমি ঐক্যর কোনো সম্ভাবনা দেখি না। অত ভারতে দেখুন, এমন কোনো বিষয় নেই যে জাতীয় কোনো বিষয়ে তাদের মধ্যে অনৈক্য আছে, যত বড়ই বিভেদ থাক না কেন। কিন্তু আমরা বাংলাদেশে ঐক্যর কোনো নজির এ পর্যন্ত নাই। আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা আলোচনার টেবিলে বসে কেন সমাধান করতে পারি না? কেন আমাদের রাজপথ বেছে নিতে হয়? আলোচনার বিষয় যে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় আগে, যেভাবে যত তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ক্ষমতায় যাওয়া যায়, এটা যদি অভিলপ্ত থাকে, দেশ যদি কারো না থাকে, মানে চিন্তায় না থাকে, তাহলে আমাদের দেশের সমস্যা কি? রাজনৈতিক দলগুলো সবার উপরে বলে না যে আমরা সবার উপরে দেশ, তার নিচে দল এবং সবার নিচে আমি, কিন্তু আমাদের এখানে উল্টা, সবার উপরে নেতা, তার নিচে দল এবং পায়ের নিচে দেশ। সুতরাং দেশের স্বার্থ থাকলো কি না থাকলো, ভুলুন্ঠিত হলো কি হলো না, তাতে কিছুই যায় আসে না। সুতরাং ক্ষমতাই হচ্ছে মানে সর্বশেষ কথা। আমি এখানে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কত তাড়াতাড়ি এই সুবিধা নিতে পারি, সেটা হচ্ছে টার্গেট। সুতরাং সেখানে দেশের কি হলো না হলো এটা নিয়ে কেউই চিন্তিত না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, সম্পর্কের কোনো অবনতি হয়নি, বরং ভবিষ্যতে আরো ভালো হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমি আরো একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই। বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রতিদিন ভারতকে দায়ী করা এবং সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা, এ দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। প্রধান উপদেষ্টা যেমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানালেন বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে, ভারতও একই মনোভাব পোষণ করে কিনা? না, ভারতের এখানে যদি আপনি এস জয়শঙ্করের মন্তব্য ধরেন, তাহলে এটা পরস্পর বিরোধী মন্তব্য। আমি মনে করি প্রফেসর ইউনূস যেটা বলেছেন একদম রাষ্ট্রনায়কোচিত মন্তব্য। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই। তবে এতদিন যেটা হয়েছে সেই ন্যায্যতা ছিল না। এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল, যে কোনো বড় বড় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক বাকগুলি বা বড় বড় চুক্তিগুলো দেখেন, সেখানে ভারতের পক্ষে গেছে 90% সুবিধা, বাংলাদেশ পেয়েছে 10%। এখন যদি এর প্রেক্ষিতে বা মানে ভারত মনে করে থাকে বাংলাদেশকে সিদ্ধান্ত, নো, অ্যাবসলিউটলি রং। ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে সম্পর্ক রাখতে চাইছে। ভারতের কোনো বন্ধু নেই, কোনো প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক নাই। ভারতের যে কূটনৈতিক মানে পররাষ্ট্রনীতি চাণক্য নীতির উপর নির্ভরশীল। মানে তার একটা মূল কারণ হচ্ছে প্রতিবেশীকে ব্যস্ত রাখা অন্যভাবে। একমাত্র দেশ বাংলাদেশ, ভুলে গেলে চলবে না, বাংলাদেশ তাদের সবচেয়ে বড় মার্কেট। আমরা স্বীকার করছি যে আমাদের অনেক ধরনের প্রয়োজন আমরা ভারতের থেকে পাই, বাট বিকল্প ব্যবস্থা আছে। আমরা কিন্তু এতদিন একচোখা ছিলাম, আমরা কখন লুক ইস্ট করি নাই, আমরা আসিয়ানের দিকে তাকাই নেই, আমরা চায়নার দিকে তাকাই নেই। চায়না এখন উদ্গ্রীব হয়ে বসে আছে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। সুতরাং ভারত যদি এককভাবে মনে করে যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তাদের কোনো দায়িত্ব নাই, একেবারেই বোকার স্বর্গে বাস করছে। আমরা খুবই ক্লিয়ারলি বুঝি, শেখ হাসিনাকে এখন তারা আশ্রয় দিয়ে সামনে নির্বাচন পর্যন্ত
এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ হচ্ছে ভারতের নির্বাচনের মানে ট্রাম্প কার্ড, এটাকে ব্যবহার করছে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ভারত বিভিন্নভাবে চেষ্টা করছে। তাড়াতাড়ি তড়ি ঘড়ি করে যেন তেন একটা নির্বাচনের সবচেয়ে বড় দাবি হচ্ছে এখন ভারতের পক্ষ থেকে, এবং এই স্লোগানে অনেকেরই চাচ্ছে, মানে অনেক দল এখন তাদের কথাই নাচছে। এবং আমি আপনাকে ম্যাথডিক্যালি প্রমাণ করে দিতে পারবো, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে গেছে, কেউ কম কেউ বেশি, কেউ বলতে পারবে না যে আমরা একদম ন্যায্যতার ভিত্তিতে। নির্বাচন দ্রুত হলে ভারত কিভাবে লাভবান হবে? সরি, নির্বাচন দ্রুত হলে ভারত কিভাবে লাভবান ভারত হবে? কিভাবে, যদি নির্বাচনের মাধ্যমে এমনকি বিএনপির ক্ষমতায় আসে, ভারত লাভবান হবে। কিভাবে? ভারত তাদের এজেন্ডা বিএনপি দিয়ে একইভাবে বাস্তবায়ন করতে পারবে। আপনি বলুন যে স্বাধীনতার পর থেকে বিএনপি 3বার নির্বাচনে ক্ষমতায় আসেনি, সে সময় ভারতের কোন স্বার্থটা বিঘ্নিত হয়েছে? আমি যদি মানে 1972 সালের ইনল্যান্ড ওয়াটার ব্যবহার করার জন্য যে যে টাকা দিয়েছে লয়্যালটি, সম্ভবত 5 কোটি টাকা, 52 বছরে 1 টাকাও বাড়েনি। ওই সময় কি ছিল না 200টা নদীর পানির চুক্তি, তিস্তার পানির চুক্তি? এ সময় কি বিএনপি 3বার ক্ষমতায় ছিল? তারা কি জনাব শামীম কামাল, গণঅভ্যুত্থানের পর আসলে আমরা কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবো, না নতুন কিছুর আমরা স্বপ্ন দেখতে পারবো? স্বপ্ন দেখার সম্ভাবনা কম। আমরা স্বপ্ন দেখতে চাই। অনেক মানুষ এই যে এত জীবন, এত বিসর্জন, এত পঙ্গুত্ব, এত এত হতাশা, সবকিছুর ভিতর থেকে একটা বিপ্লব হলো, একটা আন্দোলন হলো, এরপর থেকে একটা ভালো কিছু আশা করি, কিন্তু ভালো হওয়ার যে ইন্ডেক্সগুলি কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে কি করণীয়? এখানে সৎ শিক্ষিত মানুষের আসা প্রয়োজন। শেক্সপিয়ার একটা কথা আছে যে হেল ইজ এমটি বিকজ অল দ্য ডেভিলস ইন দ্য আর্থ। তা প্রকৃতপক্ষে সব খারাপ মানুষ এখন রাজনীতিতে। বাংলাদেশের 95% রাজনীতিবিদের একমাত্র উপার্জন হচ্ছে চাঁদাবাজি। তাদের সম্পদ হিসাব দিক, ভালো মানুষকে রাজনীতি আসবে, এবং এভাবে একটা দেশ ধ্বংস হয়ে যাবে, ব্যর্থ রাষ্ট্র হবে, আর ভালো মানুষরা বসে বসে মানে চিন্তা করবে। মানে এই ধরনের শিক্ষিত মানুষ, সৎ মানুষের কোনো প্রয়োজন নেই দেশে। তারা আসলে দেশাদ্রোহী। তাদের কাছে মানুষের অনেক দাবি। আজকে কেন শিক্ষিত মানুষ, সাহসী মানুষ রাজনীতিতে আসছেন না? প্লেটোর একটা কথা বলি, মানে রাজনীতি না করার শাস্তি হচ্ছে 2টা। এক হলো অযোগ্য মানুষকে শাসিত হওয়া, এবং নিচু মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, তাদেরকে শাসিত হওয়া। এখন দেখুন, যারা কিছুই করতে পারেনি মানে ছাত্র জীবনে, ভালো ছাত্র ছিল না, ব্যাক বেঞ্চার, বারবার ফেল করেছে, সে এখন বড় রাজনৈতিক নেতা। শিক্ষিত মানুষ কোথায়? সৎ মানুষ কোথায়? দেশপ্রেমিক মানুষ কোথায়? রাজনীতিতে পরিবর্তন না হলে আদতে কোনো কিছুর পরিবর্তন কি হবে কিনা সে প্রশ্ন কিন্তু সামনে আসে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।